বিএনপির সঙ্গে হঠাৎ জাতীয় পার্টির বৈঠকটি কেন হলো এবং জাতীয় পার্টি স্পষ্ট করে যে কথাগুলি বলেছে তার তাৎপর্য কি দাঁড়ায়? ধন্যবাদ। এখন এই ধরনের সংগঠনগুলোর কাজ হচ্ছে এই নির্বাচন বিষয়গুলোকে মনিটরিং করা। বাংলাদেশে আগামী নির্বাচনের আগে এই ধরনের অনেক সংগঠন আসবে। আপনি দেখেছেন যে গত 19 তারিখে জাতিসংঘ থেকে যে চিঠিটি ইস্যু করা হয়েছিল ওটি আসলে জাতিসংঘের চিঠি না। ওটি জাতিসংঘের যে 5টি মানবাধিকার সংগঠন রয়েছে সেরকম 5টি মানবাধিকার সংগঠনের একটি যৌথ চিঠি, সেটি ফেব্রুয়ারি মাসে। তো সেই ফেব্রুয়ারি মাসের চিঠিটি এখন ইস্যু করা হচ্ছে কি জন্য? এখন ইস্যু করা হলো প্রফেসর ইউনূসকে ওই বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য। তো মেইনলি ওই চিঠিতে বলা হচ্ছিল যে চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যে দেশের প্রধানতম দলগুলো বা দল এবং তাদের যে সমর্থকরা এই ব্যাপক সংখ্যক মানুষকে নির্বাচনের বাইরে রেখে বা ভোটাধিকার ভোট প্রদানের বাইরে রাখা অনুচিত বা এইটা থেকে বিরত থাকা উচিত সরকারের। কোনো দলকে নিষিদ্ধ করা বা তাদের যে অগণিত সমর্থক আছেন, বিশাল সংখ্যক সমর্থক, তাদের ভোটাধিকার বঞ্চিত করা থেকে বিরত থাকতে বলেছিলেন সরকার। তো এইটি একটি একটা ক্যামোফ্লেজ টাইপের ঘটনা আর কি। এইটি হচ্ছে মেইনলি ওরা ওই জাতিসংঘের চিঠিটাতে বলতে চেয়েছিল সরকার যেন এই যে আইসিটি যে ওয়ারেন্ট ইস্যু করেছিল 25 জন সেনা কর্মকর্তা সহ অন্য সবার নামে, সেইটাকে যেন কোনোভাবে ছাড় না দেয়। সেই জায়গাটায় যেন সেনাবাহিনীর যে একগুঁয়েমি, তারা যে ওদেরকে কোর্টে তুলবে না, এই বিষয়টাই যেন সরকার সিরিয়াসলি হ্যান্ডেল করে, সেইটা সরকারকে একটা অভয় দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম সেই অভয়ের কারণে হোক আর যেভাবেই হোক সরকার কিন্তু সাকসেসফুল হলো তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে 15 জন সেনা কর্মকর্তা। তো সেই রকম এই যে আইআর এর কথা বলছেন, এরা দেখছে যে বাংলাদেশের স্টেক হোল্ডার যারা এই 2008 সালের নির্বাচনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল তো হচ্ছে মহাজোট, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। সেই মহাজোটের ভেতরে আওয়ামী লীগের পরের দ্বিতীয় সর্বোচ্চ দলটি হচ্ছে জাতীয় পার্টি এবং এক সময়কার তাদের পার্টি নেতা 9 বছর ধরে দেশ শাসন করেছেন, সেই হিসাবে একটি গুরুত্বপূর্ণ দলও বটে। তো এই কারণে তাদের যে মতামত সেই মতামতটি তারা নিচ্ছেন। এরপরে দেখবেন আপনি এই সংগঠনটাই হয়তো আওয়ামী লীগের মতামত নেবে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে কর্মী বা নেতা তাদের সাথে কথা বলবে, কথা বলবে আপনারা ভোটে না গেলে কি করবেন, ভোটে যদি আপনাদেরকে না যেতে দেয় তাহলে কি করবেন, এই ধরনের একাধিক প্রশ্নগুলো উঠবে এবং সেই জিনিসগুলো বিশ্বময় কিন্তু ছড়াবে যে দেশের একটা বৃহৎ অংশকে প্রায় 30 থেকে 40% ভোট হোল্ড করে এরকম একটি দল বা তাদের অধীনের যে জোট, 14 দলের যে জোট, মহাজোট, সেই জোটকে নির্বাচনের বাইরে রাখলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এরকম একটি বক্তব্য কিন্তু বিশ্বময় প্রচার হচ্ছে এবং হবে। জি, তাই যদি হয়ে থাকে তাহলে আইআরআই প্রতিনিধি দল এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই কি তারা এই বৈঠকগুলো এখন করছে? কিংবা আমি যদি একটু অন্যভাবে দেখি তাদের কি হঠাৎ করে মনে হয়েছে যে আয় হায় বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দলের তো প্রায় 40, 42, 45% ভোট, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন, তারা কি এরকম কাঁচা কাজ করবে নাকি তারা আসলে এসিড টেস্ট করে দেখেছে যে খুব বেশি তারা ফায়দা করতে পারছে না? মঞ্জুরুল হক কি আমার কথা শুনতে পেয়েছেন? মঞ্জুরুল হক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নো, মঞ্জু ভাই আপনি সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না, সামহাও কোনো প্রবলেম হচ্ছে আপনার। আমার দিক থেকে ঠিকই আছে।
মঞ্জু ভাই, আমি আপনার কথা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে কি প্রশ্ন করব? হুম। আসলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, মঞ্জু ভাই যদি একটু কষ্ট করে তার হেডফোনটা, সম্ভবত তার হেডফোনে মাঝে মধ্যে প্রবলেম হয়। হেডফোনটা যদি ঠিক করে আসতো তাহলে ভালো হতো। আমার ধারণা তিনি আসবেন হেডফোন ঠিক করে। মঞ্জু ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? নো। আচ্ছা। আ যেটি মূল বিষয় দাঁড়াচ্ছে যে আজকে জিএম কাদের যে ভাষায় যেভাবে করে কথা বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ। ভেরি, ভেরি সিগনিফিক্যান্ট। আ সেই দিক থেকে বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে একটা হয়তো পরিবর্তনের একটা আভাস শুরু হয়েছে। আপনারা জানেন যে আ ব্যা বাংলাদেশে গত পরশুদিন প্রধান উপদেষ্টা গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি এবং জামায়াত যে বৈঠক করেছে, সেই বৈঠকে তারা বলেছে যে প্রধান উপদেষ্টা সাংবিধানিক ঘোষণা দিতে পারে জুলাই সনদ কার্যকর করার জন্য। যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সংবিধান অকার্যকর হয়ে যাবে। রাষ্ট্রপতি বা কোনো প্রতিষ্ঠানই আর টিকে থাকবে না। যদিও বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এটিকে খুবই আবেগপ্রবণ মন্তব্য বলে উল্লেখ করেছেন। বিএনপি শেষ পর্যন্ত তার অবস্থান ধরে রাখতে পারে কিনা এটি যেমন একটি দেখার আ দেখার দেখার বিষয় রয়েছে। দর্শক, আপনারা কি আমাকে দেখতে বা শুনতে পাচ্ছেন? একটু যদি মন্তব্য করতেন আমাকে। একটু যদি মন্তব্য করতেন। আ আবার বলে দেন। মঞ্জুরুল হক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। জি, 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 জি। আপনি যে আলোচনাটাতে ছিলেন যে আপনি বলছিলেন যে হয়তো আইআরআই আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করবে। তো হ্যাঁ। আমার প্রশ্নটি আপনার কাছে ছিল যে আইআরআই কি হঠাৎ করে অনুধাবন করতে পেরেছে যে না, দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে বাদ রেখে নির্বাচন করলে আন্তর্জাতিক অঙ্গনে সেটি গ্রহণযোগ্য হবে না, সেটি স্টেবল একটা নির্বাচন হবে না। এটি কি তারা হঠাৎ করে বুঝতে পেরেছে? নাকি তারা এসিড টেস্ট করে দেখেছে যে তারা সফল হয় কিনা? না, এটি হঠাৎ করে অনুধাবন করেনি। এটিও মাস্টার প্ল্যানের অংশ। তারা ১ম এ সরকার তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে, যেকোনোভাবেই হোক আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে, ১৪ দলকে নির্বাচনের বাইরে রাখা। সেইটা আ তার জন্য যেমন ধরুন যে অর্ডিন্যান্স পর্যন্ত ইনক্লুড করা হচ্ছে এই ইয়ার সাথে আইসিটি আইনের সাথে। আইসিটির সাথে অর্ডিন্যান্স ইস্যু করে যেমন প্রমাণ করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বা মামলা হয়েছে তারা কেউই আর নির্বাচনে দাঁড়াবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। অর্থাৎ যদি কোনো কারণে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হয়, মেনে নিতে হয়, তাহলে অন্তত এই হেভিওয়েট নেতা যেগুলো আছেন, যে ২-৩০০ নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে মামলা হয়েছে, এরা যেন কেউ দাঁড়াতে না পারে সেরকম একটি ব্যবস্থা কিন্তু অলরেডি পাকা করে রাখা হয়েছে। এখন যদি আন্তর্জাতিক সম্প্রদায় বলে যে আপনারা আওয়ামী লীগকে বাদ দিলে সেটা আর ইনক্লুসিভ নির্বাচন হবে না, সুতরাং আওয়ামী লীগকে নিতে হবে। তো নিতে হলেও যেন সেটা ড্যামেজ না হয়, তাদের পরিকল্পনা যেন ড্যামেজ না হয়, সেই জন্য তারা এই আওয়ামী লীগের নেতাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিচ্ছে যাদের নামে মামলা আছে তাদের। তো সেইটা হচ্ছে একটা প্রোটেকশন। আর একটা প্রোটেকশন হচ্ছে যে বিশ্ব জনমতকে দেখানো যে হ্যাঁ আমরা এখানে অন্যান্য যে মতামত, আইআরএ যেমন মতামত চাচ্ছে, এই মতামতটা যখন প্রচার হবে যে একটি বড় দল বা বড় জোটকে বাদ রাখা হচ্ছে, তখন যদি বাইরে থেকে চাপ আসে, সেই চাপ যদি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব না হয়, তখন তো বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। তো নিতে হলে যেন সেটা বিএনপি জামাতকে ড্যামেজ করতে না পারে, সেই জন্য সেই ব্যবস্থাও করে রাখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের যে লোক দেখানো যে সাক্ষাৎকার নেওয়া, এইটি দিয়ে বলতে আসলে বলা হচ্ছে যে আহ, তারা নির্বাচনের জন্য অযোগ্য না, তাদেরকে যে বাদ দেওয়া হয়েছে এরকম না, তাদেরকে নিষিদ্ধও করা হয়নি, তাদেরকে শুধুমাত্র তাদের কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে। যেমন আপনি সাক্ষাৎকার, সর্বশেষ যে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি ছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে নির্বাচন করবেন? বলে না, আমরা তো এরকম কোনো কথা চিন্তা করছি না। তাহলে আপনারা যে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছেন, তখন বলেছেন যে না, নিষিদ্ধ তো না,
তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। কিন্তু ওই সাংবাদিক তাকে কাউন্টার প্রশ্ন করেননি যে কর্মকাণ্ড স্থগিত করা মানে কি, তারা কি অফিস করতে পারছেন, তারা কি নিজস্ব অফিস খুলে বসে সেখানে রাজনীতি করতে পারছেন, মিছিল মিটিং করতে পারছেন অনুমিত হবে, এই প্রশ্নগুলো কিন্তু করেন। তো সেই জন্য সরকার সবগুলো পথ কিন্তু, সবগুলো অপশন কিন্তু খোলা রাখছে। পশ্চিমা মাধ্যম যদি প্রশ্ন করে তাই সেই উত্তর দেওয়ার জন্য তারা রেডি থাকছে যে না আমরা ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছি, কিন্তু আইনগতভাবে আমাদের দেশের আইনে আওয়ামী লীগ নির্বাচন করার মতন যোগ্যতার মতন অবস্থানে নেই, সেই জন্য আমরা তাদেরকে নিতে পারছি না, আমাদের কোনো অভিপ্রায় নেই তাদেরকে না নেওয়ার। এটাও যেমন বলতে পারে। আবার যদি চাপে পড়ে আওয়ামী লীগকে নিতে বাধ্য হয়, তাহলেও যেন আওয়ামী লীগ ভোটে দাঁড়াবার মতন লোক খুঁজে না পায়, সেই জন্য তাদের সমস্ত যত নেতাদের উপরে মামলা হয়েছে সেই মামলা হওয়া নেতাদেরকে অযোগ্য ঘোষণা করা। জি, আপনি ঠিকই বলেছেন যে আরপিও সংশোধনী এর মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি, এটা তো একটা নীল নকশা বলা যেতে পারে, এটিকে আর আপনি যেন মেটিকুলাস ডিজাইন, তাহলে নীল নকশা, তো সেই নীল নকশা যদি হয়ে থাকে তাহলে একতরফা নির্বাচন করে কি তারা পার পাবে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আজকে কিন্তু জিএম কাদের খুব স্পষ্ট করে বলেছেন যে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, কারণ তারই নিজের একটি দল রয়েছে, এটি কিন্তু জিএম কাদের আজকে বলেছেন। ফলে নির্বাচন কি এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ থাকবে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা আরেকবার করুন। প্রথম প্রশ্নটা ছিল যে আরপিওর তো সংশোধনী তারা করে এনেছে, তো একতরফা নির্বাচন করে তারা যেটি জাস্টিফাই করতে চাইছে, কিংবা যেটি অ্যাটলিস্ট যেই পারসেপশন দাঁড় করাতে চাচ্ছে আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে, সেই পারসেপশন কি তারা এস্টাবলিশ করতে পারবে কিনা? এস্টাবলিশ করতে পারবে। কয়েকটি দেশ প্রতিবাদ করবে, কিন্তু অধিকাংশ দেশ এটা মেনে নেবে। কারণটা হলো কি যে এইসব দেশের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অতটা মাথা ব্যথা নেই। যেমন ধরুন আপনি যুগোস্লাভিয়া বা সার্বিয়া, বা যেমন ধরুন আপনি মেক্সিকো,